আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছে ভারত। দুঃখের বিষয়, এর সাথে জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিভাবে? জেনারেল ওয়াকার কিভাবে বাংলাদেশের অর্থনীতি এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের হতা সেটা দেখানোর আগে মুজিবের আমলে পাট শিল্প কিভাবে ধ্বংস হয়েছে তার সংক্ষিপ্ত একটি রূপ দেখানো ফরজ। পাকিস্তান আমলে বাংলাদেশের প্রধান বৈদেশিক রপ্তানি আয় হতো পাট থেকে। এই সেক্টরে বিপুল বিনিয়োগ এবং তৎকালীন অত্যাধুনিক শিল্প ছিল বাংলাদেশে। স্বাধীনতার পর থেকে শেখ মুজিব প্রতিটি পাটকল এবং এই সেক্টরের প্রতিটি জায়গায় আওয়ামী লীগের একান্ত অনুগত লোকগুলোকে বসায় তদারকির জন্য। তারা শ্রমিক ইউনিয়ন এবং সিবিএ কমিটির মাধ্যমে আর্থিক লুটপাট শুরু করে। লুটপাটের বড় একটি অংশ যেত শেখ মুজিবুরের ভাগে। পাশাপাশি দিল্লির নির্বাচিত করা লোকদেরকে শ্রমিক ইউনিয়নের নেতা বানায় তারা। এসব নেতাদের প্রায় 90% ছিল রগুপ্তচর। লুটপাট শেষ করে এসব পাটকল এবং পাটগুদামগুলোতে সংযোগ ও আন্দোলনের নামে ভাঙচুর করা হয়। পাট শিল্পকে প্রায় ধ্বংস করে ফেলে। শেখ মুজিবের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা ও আমলারা তদন্তের নামে প্রতিটি যজ্ঞকে দুর্ঘটনা সাজিয়ে আসল অপরাধীদের বাঁচিয়ে দেয়। ফলে কয়েক বছরেই পঙ্গু হয়ে যায় দেশের অর্থনীতি, যার ফলাফল 1974 সালের দুর্ভিক্ষ। দুঃখের বিষয় হল, অর্থ ও ক্ষমতার লোভে এই দেশেরই কতিপয় বেইমান ভারতের দালাল হিসেবে পাট শিল্পকে ধ্বংস করে, দেশকে বানায় তলাবিহীন ঝুড়ি। সালে ক্ষমতায় এসে হাসিনা প্রথমেই পিলখানায় পাওয়ারফুল সামরিক অফিসারদের করে। তারপর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি এনএসআইতে ভারতের একান্ত অনুগতদের নিয়োগ দেয়। এনএসআইতে ডিরেক্ট নিয়োগ দেওয়া হয়। সার্কুলারে নিয়োগ পাওয়াদের ফ্যামিলি, রিলেটিভস এবং এমনকি ফ্রেন্ড সার্কেলে কারা সেটা দেখে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো। হাসিনা 15.5 বছরে এনএসআইতে নিয়োগ পাওয়াদের অন্তত 30%ই হিন্দু ছিল। বাকিরাও 100% ছাত্রলীগ নয়তো আওয়ামী পরিবারের ছেলেমেয়ে। ফলে রাজনৈতিকভাবে এরা হাসিনা ও ভারতের প্রতি অনুগত। বাংলাদেশের প্রতি এদের কোনো দরদ বা দায় নেই। ইন দ্য মিন টাইম খরচ কম হবার কারণে বাংলাদেশের গার্মেন্টস সারা বিশ্বে জনপ্রিয় হয়। চীনের পর আমরাই বিশ্বের দ্বিতীয় গার্মেন্টস এক্সপোর্টার হই। বিপুল বৈদেশিক আয় হতে থাকে। ওদিকে বাংলাদেশের অর্ডারগুলো বাগিয়ে নেয়ার চেষ্টা করেও যখন দিল্লি ব্যর্থ হয়, তখন শুরু করে স্যাবোটেজ। প্রথমে তারা শ্রমিক ইউনিয়নগুলোকে কবজায় নেয়। মানে গার্মেন্টস সেক্টরে যত শ্রমিক ইউনিয়ন আছে তার সবগুলোর নেতা হয় আওয়ামী লীগের লোক। শ্রমিক লীগের মাধ্যমে এই কাজটি করে ডিজিএফআই এবং এনএসআই। লীগের শ্রমিক নেতা শাহজাহান খান এতে অন্যতম প্রধান লিয়াজো হিসেবে কাজ করে। সব কন্ট্রোলে নেয়ার পর ডিজিএফআই এবং এনএসআই এর সাহায্যে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আগায় তারা। সাপ্লাই চেইন ধ্বংস করে। ম্যাক্সিমাম গার্মেন্টস চলে যায় আওয়ামী নেতাদের কবজায়। রাজনীতিকরণ, সাপ্লাই চেইন ভেঙে পড়া, শ্রমিক অসন্তোষ এবং সে কারণে ডেলিভারি টাইমে বিপর্যয় ঘটে। ফলে বৈদেশিক অর্ডার কমতে থাকে বিপজ্জনকভাবে। ঠিক এই মুহূর্তে দিল্লির নির্ধারিত ভারতীয় গার্মেন্টস ব্যবসায়ীরা হাজির হয়। তারা এই দেশে বাইং হাউস খুলে বসে। প্রায় 90% গার্মেন্টস অর্ডার আসে তাদের মাধ্যমে। আমাদের সবচেয়ে লাভজনক শিল্প খাতের কন্ট্রোল নিয়ে নেয় ভারত। লাভের গুড় খেতে থাকে শত্রুরা। এবং পুরো ব্যাপারটি সুনিপুণ প্ল্যানের মাধ্যমে বাস্তবায়ন করে দেয় হাসিনা ও তার পোষা ডিজিএফআই এনএসআই। ডিজিএফআই প্রতিটি পার্সন আর্মি, নেভি এবং এয়ারফোর্স থেকে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এর ফুল কন্ট্রোল করত হাসিনার বেআই শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকী। প্রচণ্ড মন মানসিকতার এই বেছে বেছে ক্যারেক্টারলেস সেনা অফিসারদের ডিজিএফআইতে নিয়োগ দিত। বিশেষ করে যেসব অফিসারের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ এবং যারা ব্যক্তি স্বার্থের জন্য দেশ ও জাতির সাথে বেমেনি করতে রাজি, তাদেরকেই সে বেছে নিত। হাসিনা তার আমলে ডিজিএফআই এবং এনএসআইতে সরাসরি ভারতের এজেন্টদের ঢুকিয়েছে। এর পিছনে বহুমুখী কারণ ছিল। বাংলাদেশের অর্থনীতিকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়ার মেকানিজম তৈরি করা ছিল তার অন্যতম প্রধান একটি কারণ। এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশের প্রতিটি মেজর শিল্প খাতে ইন্ডিয়ানদের ঢুকিয়েছে। নর্মালি কোনো শিল্পে বিদেশি কেউ চাকরি করতে আসলে গোয়েন্দা সংস্থাগুলো থেকে ছাড়পত্র নিতে হয়। বাংলাদেশে কামলা দিতে আসা ভারতীয়দের কোনো ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই এনওসি দিয়েছে ডিজিএফআই এবং এনএসআই। এটা হাসিনার পার্সোনাল ডিরেকশন ছিল। এভাবে 2012 থেকে 2020 সালের মাঝে 20 থেকে 25 লাখ ভারতীয় বাংলাদেশে ঢুকেছে। এরা মূলত গার্মেন্টস, বিদ্যুৎ, জাহাজ নির্মাণ, রেস্টুরেন্ট, টেক্সটাইল, ফিশ প্রসেসিং এবং ইপিজেডগুলোতে চাকরি করছে। গোয়েন্দা সংস্থার কাছে এদের যে লিস্ট ছিল তা 5 অগাস্টের আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। ফলে এদের 90%-এর পরিচয় এখনো গোপন। অক্টোবরের 18 তারিখ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো বেতে আগুন লাগে।
এখানে হাই ভ্যালু ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস রাখা হতো, যার 90% ছিল গার্মেন্টস এবং ওষুধ শিল্পের কাঁচামাল। প্রায় $1 বিলিয়ন কাঁচামাল ও এক্সপোর্ট স্যাম্পল পুড়ে নষ্ট হয়ে যায়। এসব কাঁচামালের উপর নেক্সট 2 বছরের গার্মেন্টস এক্সপোর্ট নির্ভর করছিল। তাছাড়া অক্টোবর ও ডিসেম্বর হল গার্মেন্টস এক্সপোর্টের পিক টাইম। এদিকে রয়টার্সও তাদের এক রিপোর্টে বলেছে গার্মেন্টস সেক্টরের অতি জরুরি কাঁচামাল এবং স্যাম্পল পুড়ে গেছে। ফলে বাংলাদেশে $47 বিলিয়ন রপ্তানি খাত ভয়ঙ্কর এক হুমকির মুখে। এই কার্গো বের মাধ্যমে প্রতিদিন 200 থেকে 250 গার্মেন্টস কোম্পানি প্রায় 600 টন পণ্য রপ্তানি করত। এখন এই এক্সপোর্ট রিজিউম করতে কয় মাস সময় লাগে তার ইয়ত্তা নেই। আরও একটি সিরিয়াস বিষয় না বললেই নয়, হাসিনা তার আমলে বাংলাদেশে সকলে এক্সপোর্ট করাতো ভারতের মাধ্যমে। 5 অগাস্ট হাসিনার পতনের পর ইন্ডিয়া আমাদের জন্য সেই রুট বন্ধ করে দেয়। অন্তর্বর্তী সরকার দ্রুততার সাথে আমাদের নিজস্ব এয়ারপোর্ট ও বন্দরের মাধ্যমে সেই এক্সপোর্ট চালু করে। হাসিনার আমলে সিভিল এভিয়েশন অথরিটিতে নিয়োগ পাওয়া আওয়ামী লীগেরা কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার হ্যান্ডলিংয়ে চূড়ান্ত অদক্ষতার পরিচয় দেয়। দিল্লির এসব এজেন্টরা কার্গো স্ক্রিনিংয়ে ইচ্ছে করে ত্রুটি সৃষ্টি করে। ফলে বাংলাদেশ থেকে বাই এয়ার কোনো কার্গো ইউরোপ ও আমেরিকায় যাওয়া বন্ধ হয়ে যায়। কার্গো টেস্টিং অ্যান্ড স্ক্রিনিংয়ে কার্যকর তেমন কোনো সিস্টেম না থাকায় বিস্ফোরক দ্রব্য পাচার করার ঝুঁকি তৈরি হয়। আর সেজন্য আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনগুলো ডিরেক্ট বাংলাদেশ থেকে বাই এয়ারে কোনো কার্গো নিতে অস্বীকৃতি জানায়। আর ঠিক তখনই হাসিনা অর্ডার দেয় মাল ইন্ডিয়া দিয়ে পাঠাও। এতে করে যেমন আমাদের খরচ বাড়ে, তেমনি লাভ হয় ইন্ডিয়ান এয়ারপোর্টগুলোর। মানে হাসিনা সবই ভারতের হাতে তুলে দেয়। বর্তমান সরকার গত 1 বছর ধরে টানা চেষ্টার মাধ্যমে ঢাকার শাহজালাল এবং সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য বিশ্বের অন্যতম প্রধান প্রেস্টিজিয়াস সিকিউরিটি সার্টিফিকেট অ্যাচিভ করায়। বাংলাদেশের প্রধান 2টি এয়ারপোর্টকে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট টপ সিকিউরিটি রেটিং দেয়। শাহজালাল ওভারঅল 93% এবং কার্গোর জন্য 100% মার্কস পায়। ওদিকে ওসমানী এয়ারপোর্ট ওভারঅল 94% এবং কার্গোর জন্য পায় 100%। এটি অক্টোবরের প্রথম সপ্তাহের ঘটনা। এই রেটিংয়ের ফলে আমাদের এয়ারপোর্ট দুটি বিশ্বের যে কোনো দেশে ডিরেক্ট কার্গো ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত হয়ে ওঠে। কারণ কোনো এয়ারপোর্টকে ব্রিটেন বা আমেরিকা যদি সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়, তাহলে তা বিশ্বের যে কোনো দেশের কাছে গ্রহণযোগ্য। এতে করে রপ্তানি খরচ কমে, প্রফিট বাড়ে। আর ঠিক এই জিনিসটি সহ্য হয়নি ভারতের, কারণ তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চায়। এয়ারপোর্ট সিকিউরিটি আমেরিকান বা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে হলে শুধু বাংলাদেশ না, বরং নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার মতো দেশও আমাদের এয়ারপোর্ট ইউজ করবে। আমাদের আয় বাড়বে, শক্তিশালী হবে অর্থনীতি, বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে বিশ্বজুড়ে। আর এই উন্নতি ঠেকাতেই দিল্লি তার এজেন্টদের মাঠে নামায়। এয়ারপোর্টের কার্গো বে এবং চট্টগ্রামের ইম্পোর্ট টার্মিনালে আগ লাগিয়ে আমদানিকৃত কাঁচামাল, বিদেশি স্যাম্পল এবং রপ্তানির জন্য প্রস্তুত করা পণ্য ফেলে। পাশাপাশি এয়ারপোর্টের কার্গো হ্যান্ডলিংয়ের সিকিউরিটি নিয়েও প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। মানে ব্রিটিশ গভর্নমেন্ট যে সিকিউরিটি মার্কিং দিয়েছিল তা ইনভ্যালিড করার চেষ্টা করে। এক ঢিলে কয়েকটি পাখি মারার আয়োজন করে ডান্ডিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই কাজে ওয়াকার কিভাবে জড়িত? বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে থাকা দিল্লির গুপ্তচরদের সবার সাথে ডিরেক্ট যোগাযোগ করে না বা করতে পারে না। এজন্য তারা ডিজিএফআই এবং এনএসআই থাকা দিল্লির দালালদের ইউজ করে। যে বিশাল যোগাযোগ তারা চালিয়েছে তা ছোটখাটো ছেঁচড়া দালালের পক্ষে সম্ভব না। কয়েক ঘন্টা ধরে আগ লাগিয়ে রাখা এবং তা ছড়িয়ে পড়তে দেওয়ার পিছনে অনেক মানুষের সমন্বিত স্যাবোটাজ ছিল, এবং সেটা করেছে জেনারেল ওয়াকারের জিম্মায় থাকা সেনা অফিসাররা। কে আগ লাগাবে, কে সেখানে ফায়ার সার্ভিসকে ঢুকতে বাধা দিবে, গুপ্তচরদের নিরাপদে সরিয়ে আনবে কে, এই সবই একটি কোঅর্ডিনেটেড ওয়েতে করা হয়েছে। এবং প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা টিম এবং লিডার ছিল। একটি জায়গা থেকে তা সুপারভাইজ করেছে কয়েকজন। সেই কয়েকজনই হল গণহত্যায় দোষী সাব্যস্ত সেনা অফিসাররা, যাদেরকে সেনানিবাসে নিরাপদে আশ্রয় দিয়েছে জেনারেল ওয়াকার। তাদের হাতে সিক্রেট কমিউনিকেশন ডিভাইস আছে, যা দিয়ে তারা ইন্ডিয়া এবং তাদের অধীনস্থ এজেন্টদের সাথে সিকিউর কমিউনিকেশন করতে পারে। এসব ইকুইপমেন্ট হাসিনা ইসরায়েল থেকে কিনেছিল। এই ফুটেজটি দেখুন। এয়ারপোর্টের এক লোডার ফোনে কাউকে বলছে, আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস। অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় এই লোক জড়িত এবং এরা একটি কোঅর্ডিনেটেড টিমের অংশ। এদের ধরে ইন্টারোগেট করলেই সব বেরিয়ে আসবে। এছাড়াও সেখানে অনেক কার্গো হ্যান্ডলার এবং কর্মকর্তা আছে, যাদের ধরে ডিম দিলেই আসল কাহিনী প্রমাণ হয়ে যাবে। তবে এসব ইন্টেলিজেন্সের কাজ, কিন্তু জেনারেল ওয়াকার তা করতে দিবেন না, কারণ এতে করে তার পোতবালকেরা ফেসে যাবে। তার আপা কিংবা আওয়ামী লীগকে ফেরত আনার রাস্তাও খাটো হবে। ওয়াকার সবই জানে, কিন্তু সেই সুযোগের বিচার না করে বরং এটা ইউজ করবে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। ইউনুসকে চাপ দিবে, বলবে কুইক নির্বাচন দাও, না হলে দেশে এরকম ঘটনা আরও ঘটবে, দেশের অর্থনীতি ধ্বংস হবে। সো বুঝতেই পারছেন কেন ওয়াকারের পিন্ডি চটকাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।